দেরিতে বিয়ে ব্রেস্ট ক্যান্সারের একটা কারণ, এটা কি একটু ব্যাখ্যা করবেন? এটা মূলত ওয়েস্টার্নাইজেশনের একটা পার্ট হিসাবে এটা ডেভেলপ হয়েছে। করে করে এইভাবে যে জেনারেলি বলা হয় 32 বছরের আগেই যদি বাচ্চা হয় এবং বুকের দুধ পান করানো হয় তার ঝুঁকিটা কিছু কমলো। এস্ট্রোজেন হরমোন সম্পর্কিত বোধহয় একটা বিষয় আছে এখানে। এটাও রয়েছে, বাট প্রেগনেন্সির সাথে ব্রেস্ট ফিডিংয়ের সাথে একটা কানেকশন একটা রয়েছে। কানেকশন আছে। যে বাচ্চা হলে তো ব্রেস্ট ফিডিং, যারা ব্রেস্ট ফিডিং করছে তাদের কিন্তু ঝুঁকিটা একটু হলেও কমছে। তো সেই বেসিসে তো একটা রিস্ক রয়েই গেল। আর এটার সাথে আমি যে আরও কতগুলো ঝুঁকির কথা বলেছি সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে। যে আমাদের লাইফস্টাইলটা অনেক বেশি পশ্চিমা ধাঁচের হয়ে যাচ্ছে। আমাদের সময় আসছে যে আমাদের এই লাইফস্টাইলটা একটু মডিফাই করার। যেরকম জন্ম নিয়ন্ত্রণের বড়ি থেকে দূরে থাকা, মুটিয়ে যাতে না যায়, নিয়মিত এক্সারসাইজ করা, চর্বি জাতীয় খাবার, অ্যালকোহল, সিগারেট এগুলো থেকে দূরে থাকা, এবং যারা 32 বছর আগে যদি সম্ভব হয় বাচ্চা নিয়ে নেওয়া, বুকের দুধ পান করানো, এগুলো কিন্তু সবই একটু একটু করে ঝুঁকিটা কমাতে সহায়তা করে। কিন্তু এটা মনে রাখতে হবে, ঝুঁকি কিন্তু কখনোই 0% হবে না। সুতরাং মুদ্রা কথা হচ্ছে, মূল যে ব্যাপার সেটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে যদি আমরা শনাক্ত এই করা যায়। রোগটাকে শনাক্ত করতে পারি, সঠিক চিকিৎসার মাধ্যমে প্রায় শতভাগ সুস্থ হওয়া যায়। আচ্ছা, শনাক্তের হার কেমন বাংলাদেশে? কি ব্রেস্ট ক্যান্সারের শনাক্তের হার কেমন এবং নারীরা কতটুকু সচেতন? আমি আগেই বলেছি এটার স্পেসিফিক ডাটা দেওয়া খুবই ইম্পসিবল। কারণ হচ্ছে, আমি ইংল্যান্ডের কথা বলছি যে প্রতি 7টা মেয়ের একজনের ব্রেস্ট ক্যান্সার হচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ মোস্টলি থ্রু ব্রেস্ট স্ক্রিনিং। এবং ব্রেস্ট স্ক্রিনিং কী জিনিস সেটা আমরা পরে কথা বলবো। আর বাংলাদেশে আমরা শনাক্তের হারটা সরাসরি দেখাতে পারবো না, কারণ আমাদের কোনো ন্যাশনাল ক্যান্সার রেজিস্ট্রি, কোনো যদি সেন্ট্রালাইজ কোনো একটা ডাটাবেস থাকতো যে যেখানেই ব্রেস্ট ক্যান্সার রোগটা নির্ণয় হচ্ছে অটোমেটিক্যালি সেই নাম্বারটা চলে যাচ্ছে, তার ডিটেলটা চলে যাচ্ছে একটা সেন্ট্রাল জি। ডাটা সিস্টেমে, তাহলে কিন্তু আমরা এটার প্রপার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আপনাকে বলতে পারতাম।